প্রেমের গতি বিচিত্র। প্রেম বয়স, জাতপাত, স্থান, কাল, পাত্র, ধর্ম কিছুই মানে না। দুটি হৃদয় কোনো কিছু বিচার না করে কখন একে অন্যের নিকট এসে যায় তা বোঝাও যায় না। দুটি হৃদয়ের কোন রসায়নে এটি ঘটে তা দুর্ভেদ্য। অসমবয়সী রানু ও রবীন্দ্রনাথের মধ্যে এক আশ্চর্য অন্তরঙ্গ নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল 1917 থেকে 1925 সাল পর্যন্ত। শিল্পপতির পুত্র বীরেন্দ্রের সঙ্গে বিবাহ স্থির হয়ে গেলে রানু ও রবীন্দ্রনাথের দীর্ঘ 8 বছরের প্রীতি ও ভালোবাসার মধুর পরিণত সম্পর্কটি ছিন্ন হয়ে যায় 1917-তে পরস্পরের পত্র বিনিময়ের মাধ্যমে। যখন দুজনের অনির্বাচনীয় একটি সম্পর্কের ভিত্তিভূমি রচিত হচ্ছিল, তখন রানুর বয়স 10 বা 11 বছর হবে, আর সেই সময় নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 56। ছোটবেলা থেকেই বই অন্তঃপ্রাণ মেয়েটি হাতের কাছে যা বই পায় সবই প্রায় পড়ে ফেলে। সব রকম উপন্যাস পড়লেও লেখক হিসেবে তার সবচেয়ে বেশি পছন্দ রবিবাবুকে। রবিবাবুর উপন্যাস, ছোট গল্প পড়তে পড়তেই একদিন দুঃসাহস দেখিয়ে ফেলল এই বালিকাটি। রানু চিঠি লিখে বসল স্বয়ং রবীন্দ্রনাথকে। চিঠির সম্ভাষণ শুরু প্রিয় রবিবাবু দিয়ে। চিঠিতে লেখা, প্রিয় রবিবাবু, আমি আপনার সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল ক্ষুদিত পাষাণ বুঝতে পারিনি। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছা করে। একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন, কিন্তু না এলে আপনার সঙ্গে আড়ি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শেষের ঘরে শুতে দেব। 1917 সালে 56 বছর বয়সী রবীন্দ্রনাথকে এই চিঠি লিখেছিলেন রানু অধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুর তখন খ্যাতির মধ্য গগনে। নোবেল পুরস্কার পাওয়ার পর কবির ব্যস্ততা বেড়েছে, কিন্তু কিশোরীর এই অঘম ডাককে কিছুতেই সেদিন ফেরাতে পারেননি রবীন্দ্রনাথ। সেই শুরু। তারপর থেকে রবীন্দ্রনাথের মৃত্যু অবধি বজায় ছিল রানু রবীন্দ্রনাথের মিতালি। সময় যত এগিয়েছে আলাপচারিতা গাঢ় হয়েছে। এসবের মাঝেই 1918 সালে সপরিবারে কলকাতায় আসেন রানুর বাবা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক ছিলেন ফণীভূষণ অধিকারী। কলকাতার ল্যান্সডাউন রোডের এক ভাড়া বাড়িতে উঠেছেন রানু ও তার পরিবার। কলকাতা এসেই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করার আবদার করলেন রানু। রবীন্দ্রনাথের জীবনে তখন টালমাটাল পরিস্থিতি। একে একে স্ত্রী, পুত্র, কন্যাকে হারিয়েছেন রবীন্দ্রনাথ। মৃত্যুশয্যায় কবির পরম আদরের কন্যা বেলা। 1918 16ই মে যথারীতি নিয়ম করে আদরের বেলি বুড়িকে দেখতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। গিয়ে শুনলেন পৃথিবী থেকে বিদায় নিয়েছে মাধুরীলতা। এক মুহূর্ত আর সেখানে না থেকে সোজা কবি গেলেন ল্যান্সডাউন রোডে অধ্যাপক ফণীভূষণ অধিকারীর বাড়ি। বাইরে দাঁড়িয়ে ডাকতেই দরজা খুললেন রানু। রবীন্দ্রনাথের ব্যক্তিজীবনের চরম বেদনার দিনই প্রথম মুখোমুখি রানু ও রবীন্দ্রনাথ। সেই সময় থেকেই রবীন্দ্র জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে গেলেন রানু। কবির দরবারে তখন তার নিত্য যাওয়া আসা। শুধু তাই নয়, সে নিয়মিত চিঠি লেখে রবীন্দ্রনাথকে। তার নিজের কাছে থাকা পুতুলের মতোই যত্ন নেয়। শুনুন, আপনি ভালো করে চুল টোল আঁচড়াবেন, কাপড়ও বেছে বেছে পরবেন, দুপুরবেলাও ঘুমোবেন, আর রাত্রিরে শিগগিরই ঘুমোতে যাবেন। দিন রাত লিখবেন না। অন্য পুতুলের মতোই রবিবাবুকে সে কাছে রাখতে চায়। তাই সে লেখে, আমার আপনার জন্য মন কেমন করে। প্রথম চিঠির রবিবাবুও ধীরে ধীরে বদলে যায় ভানু দাদায়। রানুর জন্য এই ভালোবাসার ডাকও ঠিক করে দেন স্বয়ং রবীন্দ্রনাথ। সেই কোন 1884 সালে কাদম্বরী দেবী মারা যাওয়ার পর বেরিয়েছিল ভানু সিংহের পদাবলী। আবার এত বছর পর রানুর ডাকে ফিরে আসেন সেই তরুণ ভানু সিংহ। রানুর কাছে তার ভানু দাদা চিরনবীন। বয়সের তোয়াক্কা না করেই কবির বয়স বেঁধে দিয়েছেন রানু। চিঠিতে লিখেছেন, কেউ আপনার বয়স জানতে চাইলে বলবেন আপনার বয়স 27। রসিক রবীন্দ্রনাথ কৌতুক করে বলতেন, 27কে লোকে ভুল করে 87 ভাবতে পারে, তার থেকে 24 বলাই শ্রেয়।
কেননা 24 বললে ওর থেকে আর ভুল করার ভাবনা থাকবে না। পঞ্জিকার হিসেবে তার বয়স 55, 60, 62 যাই হোক, যৌবনের অধিকার বয়সের মাপকাঠিতে বিচার্য নয়। তার 62 বছর বয়সেও দেহ সৌষ্ঠবে ও গঠনে তিনি ছিলেন অতুলনীয় রূপবান। এডওয়ার্ড টমসনকে কবি নিজেই সেই সময় বলেছেন, আমি সেদিন পর্যন্ত 60 বৎসরের পূর্ণ যৌবন ভোগ করছিলুম। গোটা জীবনে রবীন্দ্রনাথ রানুকে প্রায় 208টি চিঠি লিখেছেন, আর রানু লিখেছিলেন 68টি চিঠি। পরবর্তীকালে যা সংকলিত হয় ভানু সিংহের পত্রাবলী নামে। 1923 সালে কবি এবং রানুর শিলং পাহাড়ের দিনযাপন যেন ফিরে আসে শেষের কবিতায়। শেষের কবিতার লাবণ্যের সঙ্গে রানুর অদ্ভুত মিল। রোজ বিকেলে রানুকে নিয়ে পাহাড়ের নির্জনতায় হাঁটতে বেরোতেন রবীন্দ্রনাথ। 1928-এ যখন রবীন্দ্রনাথ শেষের কবিতা লিখছেন, তার ঠিক 3 বছর আগেই স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় রানুর। 1923 সালে শিলং থেকে ফেরার পরে কলকাতায় বিসর্জন অভিনীত হয় রবীন্দ্রনাথের নির্দেশনায়। বরাবরই বিসর্জনে রঘুপতির ভূমিকায় অভিনয় করতেন রবীন্দ্রনাথ, কিন্তু সেইবার আর রঘুপতি নয়, জয়সিংহের ভূমিকায় অভিনয় করলেন রবীন্দ্রনাথ। উল্টো দিকে অপর্ণার ভূমিকায় অভিনয় করলেন রবির আদরের রানু। 62 রবীন্দ্রনাথ হলেন 25-এর তরুণ যুবক জয়সিংহ। মোট 3 বার অপর্ণার ভূমিকায় অভিনয় করেছিলেন রানু। কলকাতার রঙ্গমঞ্চে বিসর্জন অভিনয়ে অপর্ণারূপী রানুর বিপরীতে জয়সিংহের ভূমিকায় যে রবীন্দ্রনাথকে পাওয়া গেল, পঞ্জিকার হিসেবে 62 হলেও যৌবনের দীপ্তিতে তাকে 26ই মনে হয়েছিল। রানু যে এই চিরযুবা রবীন্দ্রনাথের শুধু ভ্রমণসঙ্গী হয়েছিলেন তা নয়, কবির একান্ত মনের সঙ্গীত রূপেও ছিলেন দীর্ঘ 8 বছর। রানুর যৌবনের শ্রেষ্ঠ বসন্তের দিনগুলি শুধুমাত্র রবীন্দ্রনাথকে ঘিরে তাঁকে ভালোবেসেই কেটে গিয়েছিল। উভয়ের প্রতি উভয়ের ভালোবাসায় কোনো অস্পষ্টতা ছিল না, কিন্তু এই সম্পর্ক উভয়ের মধ্যে কতটা নৈকট্য এনে দেয় তা বলা কঠিন। অষ্টাদশী রানুকে রবীন্দ্রনাথ লিখছেন, বিধাতা আমাকে অনেকটা পরিমাণে একলা করে দিয়েছেন, কিন্তু তুমি হঠাৎ এসে আমার সেই জীবনের জটিলতার একান্তে যে বাসাটি বেঁধেছ, তাতে আমাকে আনন্দ দিয়েছে। হয়তো আমার কর্মে, আমার সাধনায় এই জিনিসটির বিশেষ প্রয়োজন ছিল, তাই আমার বিধাতা এই রসটুকু আমাকে জুটিয়ে দিয়েছেন। অষ্টাদশী রানু রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছিল, আমি আপনার কে? নিজেই বলেছে, আমি আপনার বন্ধুও নই, তবে কে? রানুর উত্তর আর কেউ জানবেও না। এই চিঠিতে রানু মনের কপাট খুলে লিখে ফেলেছে, আমি কাউকে বিয়ে করব না, আপনার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে। আমার সমস্ত শরীর সে আদর আমার মনকে ভরিয়ে দিয়েছিল, সেই সিক্রেটটুকুতে তো কারোর অধিকার নেই। শেষ পর্যন্ত রানু বিবাহে রাজি হন ও এই চিঠির 7 মাস পরে রানু বীরেন্দ্রের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের কদিন পূর্বে রানুকে একটি পত্রে রবীন্দ্রনাথ তুমি স্থলে তুই সম্বোধন করে উভয়ের সম্পর্কের পূর্ব রেশটুকু ছিন্ন করে ফেলতে চাইলেন। রানু ও রবীন্দ্রনাথের এই সম্পর্ক নিয়ে সমস্যা হয়েছিল স্যার রাজেন্দ্রনাথের পরিবারে, সেখানেও মধ্যস্থতা করেছিলেন রবীন্দ্রনাথ। রানুর শাশুড়িকে লিখেছিলেন যদি সমীন্দ্রনাথ বেঁচে থাকত তবে তিনি রানুকে সমীর বউ করতেন। এই স্বীকারোক্তির পর আর কোনো বাধা তৈরি হয়নি। কবি নিজেই আস্তে আস্তে সরিয়ে নিলেন নিজেকে। রানুর বিয়েতে সশরীরে উপস্থিত থাকেননি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের বিয়েতে উপস্থিতি নিয়ে দ্বিমত আছে, কিন্তু আলমারি ভরে নিজের যাবতীয় লেখা উপহার দিয়েছিলেন, আর দিয়েছিলেন সোনার বাস্কেটে সাজিয়ে নিজের মাথার কয়েকগুচ্ছ চুল, যে চুলের প্রতি রানুর ছিল অঘম টান। 1923-এ রানু ছিলেন, 1927-এ রানুবিহীন শিলং কবির ভালো লাগলো না, এ এক অন্য শিলং। 1928-এ দক্ষিণ ভারতে বসে কবি লিখতে শুরু করলেন শিলং পাহাড়ের পটভূমিতে অমিত লাবণ্যের প্রণয় উপন্যাস শেষের কবিতা।
শেষের কবিতা রচনার বছর ৩ পূর্বেই কবির জীবন মঞ্চে অভিনীত হয়েছিল শেষের কবিতার পালা, যার নায়িকা ছিলেন শ্রীমতী রানু এবং যার নায়ক ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আস্তে আস্তে সম্পর্কের বাঁধন শিথিল হলেও রবীন্দ্রনাথ যখন শেষ শয্যায় শান্তিনিকেতনে ছুটে এসেছিলেন রানু। শান্তিনিকেতনের গরমে তার প্রিয় ভানুদাদা যাতে কষ্ট না পান তার জন্য লেডি রানু মুখার্জি ব্যবস্থা করে গেলেন। রোগশয্যায় শুয়েও রবীন্দ্রনাথ তার আদরের রানুকে দিয়েছিলেন হোয়াইট মেটেলের মাঝখানে ছোট্ট ডিমের মতো চোখ ধাঁধানো নীলা, তার চারপাশ জুড়ে 18টা ছোট্ট হিরে বসানো একটি আংটি। এই উপহারটি দেওয়া নিয়ে দ্বিমত আছে। জীবনের শেষ বয়সে এসে এক চিঠিতে লেডি রানু মুখোপাধ্যায় তার প্রিয় ভানুদাদাকে নিয়ে লিখেছিলেন, আমার 15 বছর বয়সের শরীর তোমার চোখে ছিল ভরা পূর্ণিমা। তুমি সে কথা জানিয়েছ তোমার একটি গানে। ওই গানেই বলেছ, আমি যখন ঘুমিয়ে থাকি তখন তুমি আমার ঘুমের সুবাস পাও। সে গন্ধ তোমার কাছে প্রথম আষাঢ়ের কেতকী ফুলের সৌরভের মতো। ভানুদাদা, পৃথিবীর আর কোনো পুরুষ কখনো আমার ঘুমের গন্ধ পায়নি। বিবাহ উত্তর জীবনে রানু লেডি রানু মুখার্জি নামে খ্যাত। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো। সাবস্ক্রাইব করে না থাকলে মুহূর্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।